আমাদের সেনাবাহিনীকে বলছিলাম, প্লিজ ডু নট কিল ইউর ওন চিলড্রেন। এখান থেকে মিনিমাম দুটো করে নাম এই কমিটি সিলেক্ট করে, তার মানে যে কোনো একজন ইজ ফিট টু বিকাম কমিশনার অ্যান্ড চিফ ইলেকশন কমিশনার, যাবে রাষ্ট্রপতির কাছে। তার মানে হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে আর আসতে হবে না। সো ইট বিকজ প্রধানমন্ত্রী হ্যাজ অলরেডি সিন ইন দ্য পার্লামেন্ট, এবং সেটা রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতি সেখান থেকে অপশন আছে ওনার, তাকে সিলেক্ট করবেন, দেন দি ফাইনাল নেম ইজ গিভেন। এখন এই পর্যায়ে নামগুলো যদি আপনারা মনে করেন পাবলিক হওয়া উচিত, এতে কোনো আপত্তি নেই। আর ক্রাইটেরিয়ার মধ্যে আমি শুধু একটা, যেহেতু একজন সংসদ সদস্য নির্বাচন হওয়ার জন্য কনস্টিটিউশনে যে ক্রাইটেরিয়া আছে সেটা তো থাকবেই, তার সাথে কিছু এডিশনাল দিয়েছি। অ্যান্ড আমি এজ দিলাম 45, বিকজ ইলেকশন কমিশন ইজ পিওরলি ইজ এ সিরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার। এটা শুধু বাংলাদেশে নয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড সিরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার। কারণ আপনি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ইলেকশন করাচ্ছেন, সেটা কমিশনার হোক, ডিসি হোক, পুলিশ হোক। সো ওইটুকু প্রজ্ঞা থাকতে হবে। আমি বলেছি 45, আপনারা যদি মনে করেন 40 ওকে। এবং ক্রাইটেরিয়া যেটা থাকবে সেটা হচ্ছে বাংলাদেশের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম এবং এটাকে পরিচালনা করার মতো দক্ষতা থাকবে। অফকোর্স নিউট্রালিটির তো প্রশ্নই আসে না, নিউট্রালিটি থাকতেই হবে। সামবডি হ্যাজ টু বি সিন নিউট্রাল অ্যান্ড হ্যাজ টু অ্যাক্ট অ্যাজ নিউট্রাল। কাজেই ওইটা তো আছেই, ওটা আমি উজ্জ্বল করলাম। তার ওই দক্ষতাটুকু থাকতে হবে যে তিনি মাঠের প্রশাসনগুলোকে হ্যান্ডেল করতে পারেন। হোয়াট এভার ইউ মে ডু, এই যেই সিস্টেম আমাদের আছে, এই সিস্টেমের বাইরে তো আমরা বেরোতে পারি না। আমি বারবার লিখেছিলাম যে আমাদের এখন ডিস্ট্রিক্ট লেভেলে, উপজেলা লেভেলে, পার্টিকুলারলি ডিস্ট্রিক্ট লেভেলে ইলেকশন কমিশনের নিজস্ব অফিসার আছে। আমি আউয়াল সাহেবকে বলেছিলাম যে আপনি ভাগাভাগি করে দেন, বড় বড় ডিস্ট্রিক্ট যেগুলো সেখানে ভাগ করে দেন, নিজের অফিসার রাখেন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার রাখেন, দেখেন তফাৎটা কী হয়। কিন্তু উনি কোনো কারণে বললেন, আমিও চাই চিন্তা করতে, লাস্টে পারলেন না। কেন পারলেন না সেটা উনি বলতে পারবেন। তো আমি যদি আপনারা আমার আর্টিকেলটা যদি চোখে পড়ে একটু দেখবেন, কিন্তু আমার মতামত, দ্যাটস নট স্যাক্রোস্যান্ট যে এটাই হতে হবে। বেশ কিছু ক্রাইটেরিয়া আমি দিয়েছি যে কেমন লোক হতে হবে, তো সেগুলো আছে, সেগুলো আমি ডিটেলে বলতে চাচ্ছি না, কারণ অলরেডি টাইম হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই ক্ষুধার্ত পেট কখনো এত কিছু শোনে না। আমি আরও দু একটি পয়েন্ট ইলেকশন কমিশন সম্বন্ধে বলি, এখানে অনেকগুলো কথা উঠেছে। ইলেকশন কমিশনের বাজেট কিন্তু সেপারেট, ইটস এ থোক বাজেট। এই বাজেট খরচ করতে হয় এক হেড থেকে আরেক হেড নিতে ইলেকশন কমিশনকে কোনো পারমিশন নিতে হয় না। তার কারণ যে সেক্রেটারিয়েট আমরা যখন ছিলাম, এন্টায়ার সেক্রেটারিয়েটকে স্বাধীন করে ইলেকশন কমিশনে নেওয়া হয়েছে, থ্যাংক টু বদিউল আলম মজুমদার আদার্স, ওনাদের মতো লোকের, যে এই কমিশনের সেক্রেটারিয়েটকে টোটালি সরকার থেকে নিয়ে আসা হয়েছে, প্রধানমন্ত্রী অফিস থেকে। এখন পুরোটাই ইলেকশন কমিশনের নিচে, প্রমোশন থেকে শুরু করে পদায়ন থেকে শুরু করে সব। সেকেন্ড হচ্ছে যে ইলেকশন কমিশনে যারা আছে তারা কিন্তু নন ক্যাডার, সিলেক্টেড বাই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। যদিও তাদের একটা দাবি আছে যে নন ক্যাডার নয়, ক্যাডার করা হোক। সো দে আর কিন্তু ইলেকশন কমিশনের ক্যাডার ইনফ্যাক্ট। তো আমিও মনে করি যে শুধু নন ক্যাডার কেন, এখন যে সংকটে আমরা পড়েছি সেখানে আমি তো মনে করি নন ক্যাডারে যারা ভালো অফিসার আছেন তাদেরকে কেন ক্যাডারভুক্ত করা যায় না? যদি প্রয়োজনে একটা ছোট এক্সামিনেশন নিয়ে তাদেরকে ক্যাডারে নিয়ে আসেন। কারণ এখন যে অবস্থা আমরা দেখছি এখানে বেশ সংকট আছে। তো আরেকটি কথা যেটা আমি বলতে চাই, ইলেকশন কমিশন কিন্তু কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ইন বাংলাদেশ অ্যাজ পার দি কনস্টিটিউশন অ্যান্ড অ্যাজ পার দি অ্যাক্ট। এখন আমি ইন্ডিপেন্ডেন্ট যদি হয়ে সেই ইন্ডিপেন্ডেন্স আমি ভোগ না করি, প্র্যাকটিস না করি, আমি আমার মাথা যদি রেলওয়ে লাইনের নিচে দিয়ে দেই, আল্লাহ তো আমাকে বুদ্ধি দিয়েছেন, সেটা তো ইলেকশন কমিশনের দোষ না। আমার কম্পারেটিভ স্টাডি আছে এর উপরে, আমার 3টা বই আছে। একটা তো বাংলাদেশ ইলেকট্রাল গভর্নেন্স, আলিম জানে, আরেকটি কম্পারেটিভ স্টাডি অফ সাউথ এশিয়া, আরেকটি হচ্ছে আমি যে সংস্কারগুলো আমরা করেছিলাম সেটা। 3টা বই আছে, তিনটাই পাবলিশ বাই প্রথমা।
সেইখানে আমি একটা কম্পারেটিভ স্টাডি দেখেছি সাবকন্টিনেন্টে বাংলাদেশ ইলেকশন কমিশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যাজ ফার আইন এবং আদার ইজ কনসার্ন। আলিম এগ্রি করবেন আমার সাথে, যতগুলো সাবকন্টিনেন্ট, আই এম নট টকিং অ্যাবাউট ইংল্যান্ড আমেরিকা, সাবকন্টিনেন্টে যতগুলো ইলেকশন কমিশন আছে আইন অনুযায়ী বাংলাদেশ ইলেকশন কমিশন অ্যাট দিস মোমেন্ট স্টিল ইজ মোস্ট পাওয়ারফুল যদি তারা ইমপ্লিমেন্ট করে। সরি টু সে, এই কতগুলো আইন আমরা সবাই মিলে এখানে যারা আছেন আমি সবাইকে চিনি, আমরা কতবার এনাদের সাথে আলাপ করেছি, পলিটিক্যাল পার্টির সাথে আমরা মিনিমাম 3 বার আলোচনা করেছি, করে একটা সংস্কার এনেছিলাম, তার অনেকগুলো এখন নেই, অনেকগুলো যেগুলো অসুবিধা ছিল সেগুলোকে ডাইলিউট করা হয়েছে। তো আমি অনেক কথা এখানে বলেছেন, আর আমি বেশি বাড়াবো না, আমি শুধু এটুকু বলবো যে নির্বাচন শুধু নির্বাচন কমিশনে দিয়েই হয় না, আমরা করতে পেরেছি। আপনারা অনেকে বলেছেন রিলেটিভলি ভালো হয়েছে, বলবো না দি বেস্ট, বাট 4টা ইলেকশন রিলেটিভলি ভালো হয়েছে। তার কারণ হচ্ছে সেখানে একটা নিউট্রাল গভর্নমেন্ট ছিল। ইটস ফ্যাক্ট, এনি পলিটিক্যাল পার্টি যখনই আসে, আপনি যতই বলেন বাংলাদেশে কালকে যে আমরা যতটুকু করে যাব তারপরে যে এটা ওইভাবে থাকবে এরকম তো গ্যারান্টি কোথাও নাই। কাজেই আমি মনে করি যে ইলেকশনের জন্য দেয়ার হ্যাজ টু বি এ কাইন্ড অফ এ নিউট্রাল গভর্নমেন্ট। সেটা আপনি কেয়ারটেকার করেন, ইলেকশন সম্বন্ধীয় ইলেকশন পিরিয়ডের একটা সরকার বলেন, এটা পলিটিক্যাল পার্টিকে ডিসাইড করতে হবে যে তারা এই স্পেসটুকু দেবে কি দেবে না। না হলে আমার অভিজ্ঞতা 5 বছরের এবং আরও 5 বছর ধর স্টাডি, হায়ার স্টাডি, বাংলাদেশে ইট ইজ নট পসিবল, হিউম্যানলি নট পসিবল, যত ভালোই নির্বাচন কমিশন হোক, যখন সরকার থাকে, আর আমাদের অভ্যাস হচ্ছে সরকার থাকা মানে আমরা সরকারি লোক, সেই হিসাবে যদি ভালো নির্বাচন করতে হয় তাহলে আমার মনে হয় যে একটা ইন্টারিম ব্যবস্থা থাকতে হবে। সেটা আপনারা যদি কনস্টিটিউশন বলেন, either bring it into constitution, whatever way it is, এটা has to be decided by the political parties, all political parties. লাস্ট কথা আমি যেটা বলবো যে ইলেকশন কমিশনকে আপনাকে কাজ করার সুযোগ দিতে। আমি একটা এক্সাম্পল দিই, আমরা অনেক ভালো ইলেকশন করেছিলাম উইদাউট এনি ইন্টারফিয়ারেন্স। হয়তো অনেকের এই বিষয়ে অনেক কিছু কথা থাকতে পারে, আজকাল দেখছি অনেকে দোষারোপ করে, আমিও ইনক্লুডেড দ্যাট, বাট আই ক্যান টেল ইউ উইথ মাই সিনসিয়ারিটি অ্যান্ড অনেস্টি, আমি অন্তত জানি না যে ওই ইলেকশনে ম্যানিপুলেশন আমাদের তরফ থেকে কিছু হয়েছিল কিনা, হলে হয়তো হয়ে থাকতে পারে, আই এম নট, বাট আমি এটা বলি ওই ইলেকশনে আমি যা দেখেছি যে পার্টিসিপেশন অফ পিপল, আমি বহু জায়গায় গেছি, অ্যারাউন্ড 80, 83, 84, 85%, মানে আপনারা সবাই দেখেছেন, আপনারা কাজ করেছেন, আবার 87% ছিল। তো সব কিছু তো মানে ইট ওয়াজ ভিজিবল। এগেইন আপনারা যদি আমার কথা মনে করি তাহলে আমি বলি যে ইলেকশন কমিশন সিলেকশন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইস্যু। যদিও আমিও পার্টিসিপেট করেছিলাম ওই ইলেকশন, অনেক কিছু বলেছিলাম, কেউ কারো কথা শোনে নাই, যা দেখলাম যে তারপরে যা হয়েছে। তারপরে শুনলাম আরেকটি ইলেকশনের বড় মজা, যখন জিজ্ঞেস করলাম ভাই এনাদের নাম তো কোনো শুনে আসছে কীভাবে, একজন বললেন নাকি আধ্যাত্মিকভাবে পাওয়া গেছে। তো দিস ইজ হাউ ইট কেম। পলিটিক্যাল পার্টি পার্টিসিপেশন আমি 2 স্টেজে বলেছিলাম, একটা হলো প্রথম দিকে আপনারা যদি পার্টিসিপেট করতে চান দেন ইউ পার্টিসিপেট, আরেকটা হচ্ছে সংসদে যারা থাকবেন, হয়তো সব পলিটিক্যাল পার্টি সংসদে থাকবে না। লাস্টলি আমি বলি, গত বেশ কিছুদিন আগে আমি একটা আমার মতামত দিয়েছিলাম যে বাংলাদেশের কিছু সংস্কারের জায়গা, সেটা নিয়েও দেখলাম যে অনেকে অনেক হইচই করছে। প্রাদেশিক কথা কেন বললাম, ডিসেন্ট্রালাইজেশনের কথা বললাম। আনলেস ইউ ডিসেন্ট্রালাইজ দিস কান্ট্রি ইজ ভেরি ডিফিকাল্ট টু গভর্ন, ভেরি ডিফিকাল্ট টু মানে কন্ট্রোল দি পলিটিক্স ইটসেলফ। এটি আমরা দেখলাম, আমি সেই অভিজ্ঞতা থেকে বলেছি। সেখানে আমি বলেছিলাম উই ক্যান ট্রাই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অফ 150, 150, যেটা নেপালে মিক্সড সিস্টেম, ওই মিক্সড সিস্টেমটা আমি সাজেস্ট করেছিলাম যে 150 PR, 150 ফার্স্ট পাস দ্য পোস্ট, এপিটিপি না, ফার্স্ট পাস দ্য পোস্ট বলে সুবিধা। তাহলে কি হবে যে 150-র মধ্যে অনেক দল, আমি হয়তো জোনায়েদ সাকিকেও দেখবো যে হি ইজ ইন দ্য পার্লামেন্ট উইথ 2 of his পিপল। এটা আমার মনে হয় যে
এখন বদিউল আলম মজুমদার সাহেব এখানে আছেন, আমি জানি না উনি আমার কথা কখনো শুনবেন কি, আগে শুনতেন, এখন শুনবেন কি না জানি না। এখন আরো মনোযোগ দিয়েছে। তো তো উনি যদি আমাকে বলেন আমি তো প্রেজেন্ট করতে পারি। সো আমার মনে হয় যে কিছু কিছু জায়গাতে আমাদের পরিবর্তন করতে হবে, এবং পরিবর্তনের জন্যই কিন্তু এতগুলো রক্ত ঝরেছে। অ্যান্ড কেউ পারে নাই, পেরেছে দিস ইয়াং পিপল, বয়েজ অ্যান্ড গার্লস, সাহস তারা দেখিয়েছে। আমরা যুক্ত হয়েছিলাম লাস্টের দিকে, গত 15 বছর তো কথাই বলেছি, কিন্তু লাস্টের দিকে আমরা শুধু আমাদের সেনাবাহিনীকে বলছিলাম, প্লিজ ডু নট কিল ইউর ওন চিলড্রেন। And that was the biggest message that now I know. That was the biggest message that went to the army, made all of a difference. আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি।